আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জুম ক্লাসটি সরাসরি কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে আমার আসলে নেটে সমস্যা করছিল, বারবার নেট আসছিল যাচ্ছিল, যে সেজন্য তোমাদের সাথে ক্লাসটি কন্টিনিউ করতে পারিনি, সেজন্য দুঃখিত। আর এই কারণে আমি ক্লাসটি নতুন করে রেকর্ডিং করে আপলোড করছি এবং ক্লাসটি শুরু থেকেই আমি শুরু করছি। আজকে আমরা জৈব যৌগ নিয়ে পড়াশোনা করার কথা এবং জৈব যৌগ নিয়ে পড়াশোনা করব। তাহলে প্রথমে আমাদেরকে জৈব যৌগ কি তা জানতে হবে, সাথে সাথে হাইড্রোকার্বনকে এটাও জানতে হবে। আমরা জানি হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগগুলো, অর্থাৎ যে সমস্ত যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত তাদেরকে বলা হয় জৈব যৌগ। আর কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যে যৌগগুলো গঠিত তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে জৈব যৌগ কি? জৈব যৌগ হচ্ছে যে সমস্ত যৌগের প্রধান উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন, সাথে নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার থাকতে পারে, তখন এদেরকে আমরা বলবো জৈব যৌগ। অর্থাৎ এদের মধ্যে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য কোনো মৌল থাকতে পারে, এদেরকে আমরা বলবো জৈব যৌগ। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সকল হাইড্রোকার্বনই কিন্তু জৈব যৌগের অন্তর্ভুক্ত। তার মানে কি, সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন এখানে তোমরা দেখো, এই যৌগটার নাম হচ্ছে ইথেন, CH3CH3, এটা হচ্ছে ইথেন। আর CH3CH2OH, এই যৌগটার নাম হলো ইথানল। তাহলে দেখো, প্রথম যে যৌগটা আমি লিখেছিলাম এখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে, সুতরাং এটি শুধুমাত্র হাইড্রোকার্বন। কিন্তু এখানে কার্বন হাইড্রোজেনের সাথে আমি দেখতে পাচ্ছি অক্সিজেন একটা মৌল আছে, তার মানে কি এটি হাইড্রোকার্বন নয়, এটি শুধুমাত্র জৈব যৌগ। ঠিক আছে, তাহলে আমরা জৈব যৌগ এবং হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। এখন আসো আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ করব। জৈব যৌগের শ্রেণী বিভাগের আগে আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করা দরকার আমাদের, সেটা হচ্ছে জৈব যৌগ। আমরা জানি যে এখানে জৈব যৌগ এবং ওই অজৈব যৌগ নামক দুই ধরনের পদার্থ আছে এই পৃথিবীতে। একটি জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব যৌগ। কিন্তু সংখ্যার দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে জৈব যৌগের সংখ্যা কিন্তু অজৈব যৌগের চেয়ে অনেক বেশি। এখন কেন এই জৈব যৌগের আধিক্য, সেটা আমাদেরকে জানতে হবে। এখানে আমরা মূলত দুইটা জিনিসের উপর গুরুত্ব দিই, একটা হলো ক্যাটিনেশন, আরেকটা হলো সমানতা, সাথে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে পলিমারকরণ। অর্থাৎ এই তিনটা কারণেই কিন্তু জৈব যৌগের এত আধিক্য। তাহলে প্রথম হচ্ছে ক্যাটিনেশন কাকে বলা হয়। ক্যাটিনেশন হচ্ছে, আমরা জানি কার্বনের যোজনী 4, অর্থাৎ আমরা যদি এটাকে বোঝার জন্য চেষ্টা করি, তার 4টি হাত আছে। তাহলে এই 4টি হাত থাকার কারণে সে নিজেদের মধ্যে কিংবা অন্য মৌলের সাথে সহজে যৌগ গঠন করতে পারে, এবং সে কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন গঠন করতে পারে। এই যে তার এই বৈশিষ্ট্যের কারণে সে অনেক ধরনের যৌগ গঠন করতে পারে, অনেক ধরনের যৌগ গঠন করতে পারে। এই যে বৈশিষ্ট্যের কারণে সে অনেক ধরনের যৌগ গঠন করতে পারে, এটি হচ্ছে তার ক্যাটেনেশন। এটা হচ্ছে তার ক্যাটেনেশন বৈশিষ্ট্য। যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ দেখি ক্যাটেনেশনের কিছু উদাহরণ আমরা এখানে দেখি। যে ক্যাটেনেশনের সংখ্যাটা আমরা এখানে আরেকটু ক্লিয়ার করে দেখি, যে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে কার্বনের ক্যাটেনেশন বলা হয়। তাহলে আমরা কিছু উদাহরণ এখানে দেখি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কার্বন আরেকটি কার্বনের সাথে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত, এবং এটি হচ্ছে সরল শিকল, অর্থাৎ একই লাইনে যখন থাকে তখন সেটা সরল শিকল। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কার্বন পরস্পরের সাথে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনে যুক্ত, এবং এখানে দেখা যাচ্ছে এই যে কার্বন গুলো হচ্ছে সরল শিকল, কিন্তু আরেকটা শাখা শিকলে আছে। অর্থাৎ কোনো পার্শ্ব শিকল থাকলে সেটাকে আমরা বলবো শাখা শিকল। তাহলে এখানে শাখা শিকল আছে। আবার আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওপেন চেইন। এগুলো কার্বন ওপেন চেইন বলতে কি বোঝায়, দুই প্রান্ত যখন খোলা, দুই প্রান্তের কার্বন পরস্পরের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলি কি ওপেন চেইন। অর্থাৎ এটা ওপেন, দুই দিক থেকে খোলা, কারোর সাথে কারো কোনো সংযোগ নেই। কিন্তু পরবর্তী যৌগে আসো, এটি একটি বদ্ধ শিকল যৌগ। ঠিক আছে, অর্থাৎ এখানে দুই প্রান্তের কার্বন, এই যে এই কার্বনের সাথে এসে যুক্ত হয়েছে,
তার মানে এটা একটা রিং এর মতো হয়েছে, শিকল, তাই জন্য এটাকে বদ্ধ শিকল বলা হয়। বলয়ের মতো হয়েছে সেজন্য বলয় মতো বলা হয়। যাই হোক, তারপর এটাও একটা বদ্ধ শিকল যৌগ, একটা বদ্ধ শিকল যৌগ। তারপর আমরা এখানে দেখছি কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে, ত্রিবন্ধন হচ্ছে। তার মানে কি কার্বন দেখা যাচ্ছে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, সরল শিকল, শাখা শিকল, বদ্ধ শিকল, বিভিন্ন ধরনের যৌগ গঠন করতে পারছে। আর এই যে বিভিন্ন ধরনের যৌগ গঠন করার যে যোগ্যতা যা বৈশিষ্ট্য, এটাই হচ্ছে ক্যাটেনেশন। এই ক্যাটেনেশনের কারণেই কার্বন যৌগ যৌগের এত আধিক্য। আচ্ছা, এই যে আমরা আরো কিছু উদাহরণ এখানে দেখছি। ফুলারিন বা ফুলার হচ্ছে কার্বনের আরেকটি বিশেষ রূপ, যেটা হচ্ছে কার্বন 60 নাম পরিচিত। তাহলে এটাও তেমন একটা জৈব যৌগ বললেই আমরা, তাহলে আমরা আরেকটি রূপ দেখলাম এখানে ফুলারিন কার্বন 60, এটা একটা দেখা যাচ্ছে বলের মতো। হ্যাঁ, তাহলে এটাও একটা আহ কারণ বিশেষ রূপ বা বিশিষ্ট উপভেদ। ওকে, আচ্ছা, এরপর কার্বনের ক্যাটানেশনের সফলতার কারণ এটা তোমরা দেখে নিবা, আমরা এটা একই জিনিস। সমানতা, সমানতাকে বলতে আমরা কি বুঝি? যেসব আমরা জানি কি অনেকগুলো যৌগের রাসায়নিক সংকেত এক, কিন্তু এদের যখন গঠন দেখাতে যাই তখন গঠনগুলো আমরা ভিন্ন দেখতে পাই। এই যে রাসায়নিক সংকেত যখন এক হয়, গঠন ভিন্ন হয়, তখন এটাকে আমরা বলি সমানতা, এবং যৌগগুলোকে পরস্পরের সমান বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? যেসব যৌগ যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে আমরা বলি সমাণু, এবং এই বিষয়টাকে আমরা বলি সমানতা। এই বিষয়টাকে বলি আমরা সমানতা। যেমন এখানে একটা তোমার উদাহরণ আমরা নিচ্ছি, এখানে একটা উদাহরণ নিচ্ছি, যে দেখো এই C2H6O, এটা একটি আণবিক সংকেত। এই সংকেত থেকে আমরা দেখা যাচ্ছে ইথানলও পাচ্ছি, আবার ডাইমিথাইল ইথারও পাচ্ছি। অর্থাৎ দেখো তুমি এখানে দুটি কার্বন, 6টি হাইড্রোজেন, একটি অক্সিজেন আছে। তাহলে এখানে দুটি কার্বন, এখানে 6টি হাইড্রোজেনই আছে, এখানে একটি অক্সিজেন আছে। এখানেও তাই, দুটি কার্বন, 6টি হাইড্রোজেন, একটি অক্সিজেনে আছে। তাহলে দুটো যৌগই দেখা যাচ্ছে আণবিক সংকেত এক, অর্থাৎ কার্বন সংখ্যা 2, হাইড্রোজেন সংখ্যা 6, অক্সিজেন সংখ্যা 1। তাদের অর্থাৎ আণবিক সংখ্যা এক, কিন্তু এখানে গাঠনিক সংখ্যা আমরা ভিন্ন দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনের দুই পাশে দুইটা মিথাইল গ্রুপ, আর এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনের এক পাশে দুইটা মিথাইল গ্রুপ আর মধ্যে একটা হাইড্রোজেন, অর্থাৎ তার গঠনে কত ভিন্ন আছে। তাহলে এটাই হচ্ছে সমানতা। আর এই এটা আর এটা, এই যৌগ দুটো হচ্ছে পরস্পরের সমাণু, পরস্পরের সমাণু। তাহলে আমরা দেখলাম এই যে সমাণু গঠন করতে হবে, একই আণবিক সংকেত থেকে তাদের গাঠনিক সংকেত ভিন্ন, এই বৈশিষ্ট্যের কারণে তাদের জৈব যৌগের একটা আধিক্য। আচ্ছা, তারপর আমরা আসি 3 নম্বর যে পয়েন্ট, পলিমারকরণ। পলিমারকরণ মানে কি আমি সহজ ভাষায় বলি, তারপর আমরা বইয়ের ভাষায় আসবো। যে এখানে ছোট ছোট অনেকগুলো জিনিস পরস্পরের সাথে যুক্ত একটা বড় জিনিস তৈরি করবে, এটা হচ্ছে পলিমারকরণ। হ্যাঁ, তার মানে কি ছোট ছোট অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত একটা বড় অণু তৈরি করবে। তাহলে যে বিক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে সেটাকে বলবো আমরা পলিমারকরণ। আর ছোট ছোট অণু যেগুলো, এগুলোকে বলা হয় মনোমার, আর বড় যে যৌগটা তৈরি হয় সেটাকে বলা হয় পলিমার। তাহলে এখন আমরা সংজ্ঞাটা বইয়ের ভাষায় বলি, যে বিক্রিয়া একই যৌগের বিশেষত সহসম্পৃক্ত হাইড্রোকার্বনের বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলে। আর যৌগটাকে উৎপন্ন যৌগকে বলা হয় পলিমার, এবং মূল যৌগ অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যৌগগুলোকে বলা হয় মনোমার। যেমন তোমরা সবাই সবচেয়ে ভালো পরিচিত পলিমারকরণ, যে ইথিলিনের পলিমারকরণ, এটা তোমরা 9-10-এও পড়েছো। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ইথিলিন, ইথিলিন একটা হচ্ছে মনোমার। এই এন সংখ্যক ইথিলিন মানে অনেক সংখ্যক, এন এর মান হচ্ছে অনেক অনেক। এখন এই অনেকগুলো ইথিলিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে উচ্চ চাপে, এই যে দেখো উচ্চ চাপে 200°C তাপমাত্রা অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে যখন অনেকগুলো অণুকে ট্রিট করা হয়, তখন তারা একটা পলিমার তৈরি করে। দেখো এখানে এই যে পলিমার, এখানে একটা এই যে কারণ কারণ দ্বিবন্ধন আছে, এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে তার দুই পাশে দুটা ওপেন চাইনে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো দুই পাশে দুটা ওপেন হাত, অর্থাৎ খোলা হাত বের হয়ে যায়। এই খোলা হাতের কারণে সে কি করতে পারে, তার পার্শ্ববর্তী ইথিলিন অণুর সাথে আবার যুক্ত হতে পারে। এটা তার পার্শ্ববর্তী ইথিলিন অণুর সাথে আবার যুক্ত হতে পারে। যে ইথিলিন অণুর সাথে যুক্ত হচ্ছে তার হাত আরেকটা খোলা থাকে, আর সেই হাত দিয়ে সে আরেকটা ইথিলিন অণুকে ধরতে পারে। আবার এটা যে একটা হাত খোলা থাকে, সে আবার আরেকটা ইথিলিন অণুকে হাত ধরতে পারে। এবং যতগুলো ইথিলিন অণু যুক্ত হচ্ছে সবারই হাত খোলা থাকে, আর সবাই পরস্পরের সাথে যুক্ত একটা বিশাল যৌগ গঠন করতে পারে। তাহলে এটাই হচ্ছে পলিমারকরণ। তাহলে আমরা দেখলাম যে জৈব যৌগগুলো করতে পারে
মনোমার গঠন করতে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে, সমরূপতা প্রদর্শন করে, পলিমারকরণ প্রদর্শন করে। এইগুলো বৈশিষ্ট্যগুলোর কারণেই জৈব যৌগের এত আধিক্য। ঠিক আছে, পরীক্ষা যদি আসে জৈব যৌগের এত সংখ্যা এত বেশি কেন বা এটার আধিক্য কেন, তাহলে আমরা 3টা বৈশিষ্ট্যের কথাই বলবো। আবার অনেক সময় আসে ক্যাটেনেশন কি 1 নম্বরের জন্য আসতে পারে, তখন তুমি দিবা। 2 নম্বরের জন্য আসলে ব্যাখ্যা করবা। সমানুতা কি, সমানুতা ব্যাখ্যা করো, সেটা 2 নম্বরের জন্য আসতে পারে, 1 নম্বরের জন্য আসতে পারে। ঠিক একইভাবে পলিমারকরণ, এই 3টা পয়েন্টই কিন্তু আমাদেরকে 1 বা 2 এর জন্য প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা, এই জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্যগুলো আমি আর পড়াচ্ছি না, এটা তোমরা পড়ে নিবে, এগুলো বোঝানোর তেমন কিছু না। আমি চলে যাব জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগে চলে যাব। এখন জৈব যৌগের শ্রেণী বিভাগ, আমরা প্রথমত জৈব যৌগকে 2 ভাগে ভাগ করি, একটা হলো অ্যালিফ্যাটিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, এই অ্যালিফ্যাটিক যৌগগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো মুক্ত শিকল যৌগ আর একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। একটা হচ্ছে মুক্ত শিকল যৌগ আর একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। এখন এই মুক্ত শিকল যৌগ কাকে বলা হয় আর বদ্ধ শিকল যৌগ কাকে বলা হয়? মুক্ত শিকল মানে কি, যেসব যৌগের কার্বন শিকলের 2 প্রান্ত পরস্পর যুক্ত হয় না, অর্থাৎ যে 2 প্রান্ত সবসময় খোলা থাকে, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, যেটা আমরা নিজের ভাষা বলতে পারি পরস্পরের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, সেটা হচ্ছে মুক্ত শিকল যৌগ। যেমন এখানে দেখো 3টা কার্বন দেখানো হচ্ছে, এভাবে তাদের এটা একটা শিকলে দেওয়া আছে, এটা দেখো এটা একটা প্রান্ত আছে। এখন এর সাথে এই কার্বনের সাথে এই কার্বনের কোনো দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নাই, এভাবে যদি চলতেই থাকে তাহলে এটা হলো কি ওপেন চেইন, মুক্ত শিকল। যে আমরা এটা প্রোপেন আঁকলাম, বিউটেন আঁকলাম, এখানে পরস্পরের যে 2 প্রান্তের কার্বন পরস্পরের সাথে কোনো যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, সেজন্য এদেরকে বলবো আমরা মুক্ত শিকল যৌগ। অর্থাৎ যে সমস্ত জৈব যৌগে 2 প্রান্তের কার্বন শিকলের 2 প্রান্ত পরস্পরের সাথে যুক্ত হয় না, তাদেরকে আমরা বলি মুক্ত শিকল যৌগ। এখন মুক্ত শিকল 2 যৌগকে আবার 2 ভাগে ভাগ করা হয়, সম্পৃক্ত যৌগ এবং অসম্পৃক্ত যৌগ। ওকে, তাহলে সম্পৃক্ত যৌগ কাকে বলে আর অসম্পৃক্ত যৌগ কাকে বলে? সম্পৃক্ত যৌগ হচ্ছে যখন যে সমস্ত জৈব যৌগের কার্বন শিকলে কার্বন পরমাণুগুলো কেবলমাত্র কার্বন কার্বন একক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, কার্বন কার্বন একক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, তাদেরকে বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, সবগুলাই কিন্তু সম্পৃক্ত জৈব যৌগ। এদেরকে অ্যালকেন বলা হয়। এদেরকে কি বলা হয়? অ্যালকেন। এদেরকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন বলা হয়। সম্পৃক্ত জৈব যৌগকে অ্যালকেন বলা হয়। অ্যালকেন বলা হয়। তাহলে আমরা দেখলাম এখানে এখানে অ্যালকোহলকে নিয়ে আসছে, সেটাও ঠিক আছে, কিন্তু সাধারণত